Hello friends. My name is Tukai Singho. Welcome to my YouTube channel TRK Study Group. ফ্রেন্ডস, এর আগে আমি আলোচনা করেছি ভাত অধ্যায়ের প্রথম পর্ব নিয়ে এবং আজকে আলোচনা করা হবে ভাত অধ্যায়ের দ্বিতীয় পর্ব নিয়ে। তাই প্রতিবারের মতো একটাই অনুরোধ যে তোমরা যারা প্রথম আমার এই TRK স্টাডি গ্রুপ চ্যানেলে, তারা প্লিজ আমার এই TRK স্টাডি গ্রুপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দাও সবার আগে সব নোটিফিকেশান পাওয়ার জন্য, এবং ভিডিও ভালো লাগলে ভিডিওগুলোতে একটা করে লাইক করে দিবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। দীর্ঘদিন ধরে অভুক্ত ছিল, সেই জন্য উৎসবের হঠাৎ মনে হলো সে যেন তার গ্রামতুতো বোন বাসিনীর সাথে শহরের সেই মণি বাড়িতে আসবে এবং সেখানে সে পেট ভরে ভাত খাবে। তারপর দেখো কেন মনে হয়েছিল তা সে বলতে পারে না। উৎসবের এই চিন্তাভাবনা কী জন্য হচ্ছিল এটা সে নিজেই বলতে পারছিল না। তারপর দেখো উপসে এক রাতে বউ ছেলে মেয়ে ঘরদর হারিয়ে সে যেন কেমন হয়ে যাচ্ছিল। এদিকে উৎসব মাতলা নদীর প্রবল বন্যায় তার ছেলে মেয়ে স্ত্রীকে হারিয়ে উৎসব কেমন যেন হয়ে যাচ্ছিল। তারপর দেখো অর্থাৎ মাতলা নদীর প্রবল বন্যায় তার ছেলে মেয়ে স্ত্রীকে হারিয়ে উৎসব এর মাথা ঠিকঠাক কাজ করছিল না। তারপর দেখো মাথার ভেতরটা ঝিমঝিম করছে। এদিকে উৎসবের মাথার ভিতরটা ঝিমঝিম করছিল, কোনো কথা গুছিয়ে ভাবতে পারে না। উৎসব তখন কোনো কথাকেই সে গুছিয়ে ভাবতে পারছিল না। খুব ভাবে সে না, উৎসব যে খুব একটা ভাবে সেটাও কিন্তু নয়। এইবার গুছিয়ে ভাবতে হচ্ছে, এইবার উৎসবকে গুছিয়ে একটু ভাবতে হচ্ছে। কী যে হলো তা এখনও দিশে হচ্ছে না। সব কিছু কীরকম যেন হয়ে গেল, এটা সে কোনোভাবেই দিশা খুঁজে পাচ্ছিল না। তারপর দেখো ভাবতে গেলেই তার প্রথমে মনে হয় ধানে গোছ আসার আগেই ধান গাছ থেকে সবুজ রং চলে যেতে থাকে। দেখো কি বলা হয়েছে, উৎসব যখন প্রথমে ভাবতে বসে তখন তার মনে হয় ধানে গোছ হওয়ার আগেই ধান গাছ থেকে যেন সবুজ রং চলে যাচ্ছে। তারপর দেখো কার্তিক মাসেই ধান খড় হয়ে গেল। এদিকে কার্তিক মাসেই সতীশবাবুর সমস্ত ধান খড়ে পরিণত হলো। উৎসব তো সতীশের কাজ করেই কয়েক মাস বেঁচে থাকে। উৎসব তার গ্রামের মণিবাবু অর্থাৎ সতীশ মিস্ত্রির জমিতে কাজ করে এসে কয়েক মাস বেঁচে থাকে। ও উৎসব মনিবের ধান যাই তো তুই কাঁদছিস কেন? দেখো এদিকে সাধনবাবু উৎসবকে বলে যে ওই উৎসব, সতীশ মিস্ত্রির ধানে মড়ক লেগেছে, অর্থাৎ সতীশ মিস্ত্রির ধান নষ্ট হয়েছে, এতে তুই কেন কাঁদছিস? কাঁদবো না সাধনবাবু, কাঁদবো না। তখন উৎসব এর উত্তরে বলে যে কেন কাঁদবো না, কাঁদতেই হবে। লক্ষ্মী না আসতে সেদে ভাসান যাচ্ছে, তা কাঁদবো না কেন? উৎসব আরও বলে যে লক্ষ্মী বাড়ি আসতে না আসতেই সেটা যেন ভেসে চলে যাচ্ছে। অর্থাৎ এদিকে উৎসব তার গ্রাম্য মনিববাবু অর্থাৎ সে সতীশ মিস্ত্রির জমিতে কাজ করত এবং সেখান থেকে যতটুকু সে প্রাপ্য ততটুকু ধান সে পেত এবং সেটা দিয়েই সে কয়েক মাস চালিয়ে নিত। তারপর দেখো আমরা খাবো কি?
তখন উৎসব সাধনবাবুকে আরও বলে যে যদি সমস্ত ধান নষ্ট হয়ে যায় তাহলে এটা আমরা খাবো কি। তা গুছিয়ে চিন্তা করতে বসলে আগে মনে হয় ধান খেতে আগুন লাগার কথা। এরপর যখন উৎসব ভালোভাবে একটু আরও গুছিয়ে চিন্তা করতে বসে তখন তার মনে হয় যে একবার যে ধান খেতে আগুন লেগেছিল সেটার কথা। তারপর মনে পড়ে যে রাতে ঝড় হয়, অর্থাৎ যে সন্ধ্যায় উৎসবের গ্রামে ধান খেতে আগুন লেগেছিল সেই রাতেই প্রবল ঝড় হয়ে থাকে। কোথায় বড় সুন্দর কৌটোখানিকো। এখানে যে কৌটোটির কথা বলা হয়েছে সেটি হলো উৎসব তার গ্রাম সম্পর্কিত মনিব অর্থাৎ সতীশ মিস্ত্রির কাছ থেকে দুই মুখবদ্ধ টিনের যে কৌটোটি চেয়ে এনেছিল, এখানে সেই কৌটোটার কথা বলা হয়েছে। চন্নুনীদের যদি রেখে যেত ভগবান তাহলে উৎসবের বুকে শত হাতির বল থাকতো আজ। উৎসব মনে মনে ভাবে যে ভগবান যদি তার ছেলে মেয়ে স্ত্রীকে আজও বাঁচিয়ে রাখত তাহলে উৎসবের বুকের মধ্যে 100টা হাতির শক্তি থাকতো। তারপর দেখো, তাহলে সে কৌটো নিয়ে সবাই ভিক্ষায় বেরোতো। উৎসবের ছেলে মেয়ে স্ত্রী যদি আজও বেঁচে থাকতো তাহলে উৎসব সেই কৌটোটি নিয়ে তারা সবাই মিলে ভিক্ষায় বেরোতো। সতীশবাবুর নাতি নাকি ফুটকায়। এখানে ফুট কথার অর্থ হচ্ছে বেবি ফুড, অর্থাৎ ছোট বাচ্চারা যে খাবারগুলো খায় এখানে সেটারই কথা বলা হয়েছে। উৎসব কৌটোটা চেয়ে এনেছিল, অর্থাৎ উৎসব তার মনিববাবু অর্থাৎ সতীশ মিস্ত্রির কাছ থেকে সেই চমৎকার টিনের কৌটোটি চেয়ে এনেছিল, কারণ উৎসবের সেই কৌটোটি অনেক পছন্দ হয়েছিল। তারপর দেখো, অমন কৌটো থাকলে দরকারে এক মুঠো ফুটিয়ে নেওয়া যায়। উৎসব মনে মনে ভাবে যে এই কৌটোটা যদি তার গ্রামের সকল মানুষের কাছে থাকতো তাহলে তারা সবাই মিলে প্রয়োজনে এক মুঠো ভাত ফুটিয়ে নিত। তারপর দেখো, চমৎকার কৌটো। উৎসব সেই কৌটোটিকে অনেক চমৎকার বলেছিল। কি হলো, হাত চালাও বাছা। এরপর বাড়ির বড় পিসিমা উৎসবকে বলে যে তুমি তাড়াতাড়ি হাত চালাও, ওদিকে সুসছে কর্তা হোম হবে তা কাঠগুলো দাঁড়িয়ে দেখছো। বড় পিসিমা উৎসবকে আরও বলে যে ওদিকে বুড়ো কর্তার প্রাণ বাঁচানোর জন্য হোমযজ্ঞের আয়োজন করা হয়েছে এবং এই হোমযজ্ঞের জন্য এই কাঠগুলো প্রয়োজন, সেই জন্য তুমি তাড়াতাড়ি করে সেই কাঠগুলো কাটো। তারপর দেখো, বড় পিসিমা খনখনিয়ে ওঠে। এরপর বড় পিসিমা উৎসবের ওপর এই কথাগুলো নিয়ে অনেক রাগারাগি করে। তারপর দেখো, বড় খিদে নেগেছো গো মা। তখন উৎসব বাড়ির বড় পিসিমাকে বলে যে আমাকে অনেক খিদে লেগেছে, যেহেতু উৎসব দীর্ঘদিন ধরে অভুক্ত ছিল। তারপর দেখো, এই শোনো কথা, ভাত নামলেও খাওয়া নেই এখন। এরপর বাড়ির বড় পিসিমা উৎসবকে বলে যে এখন তুমি নিজের কাজ করো, অর্থাৎ এখন তুমি যজ্ঞের জন্য সেই কাঠগুলো কাটো, এখন বাড়িতে খাওয়ার নেই। তারপর দেখো কি বলা হয়েছে। তারপর বলা হয়েছে যে কথা, ভাত নামলেও খাওয়া নেই এখন। এরপর বড় পিসিমা উৎসবকে বলে যে ভাত নামলেও তোমার এখন খাওয়ার নেই। তান্ত্রিকের নতুন বিধান হলো সর্বস্ব রেঁধে রাখো, হোম হলে খেও। এরপর বড় পিসিমা উৎসবকে আরও বলে যে তান্ত্রিক এখন নতুন বিধান দিল, সেটি হলো ফার্স্টে হোমযজ্ঞ করা হবে, তারপর সমস্ত রান্না করা জিনিস খাওয়া হবে। তারপর দেখো, উৎসব আবার কাঠ কাটতে থাকে। এরপর উৎসব আবার কাঠ কাটতে থাকে। প্রত্যেকটি কাঠ 1.5 হাত লম্বা হবে।
এদিকে তান্ত্রিকের নিয়ম মতো যে কাঠগুলো আনা হয়েছিল হোমযজ্ঞের জন্য সেই কাঠগুলো 1.5 হাত লম্বা হবে। ধারালো কাটারিটি সে তোলে ও নামায়, অর্থাৎ কাঠ কাটার জন্য যে অস্ত্রটি ব্যবহার করা হয়েছিল সেই অস্ত্রটি উৎসব বারবার তুলে এবং নামায়। তারপর দেখো, ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে, অর্থাৎ এদিকে ফুটন্ত ভাতের গন্ধটা উৎসবকে বড় উতলা করে তোলে, অর্থাৎ উৎসবকে আরও উদ্বিগ্ন করে। কেননা উৎসব যেহেতু দীর্ঘদিন ধরে অভুক্ত ছিল, সেই জন্যই ফুটন্ত ভাতের গন্ধ উৎসবকে আরও উদ্বিগ্ন করেছিল। তারপর দেখো, এদিকে ওদিকে চেয়ে বাসিনী ঝুড়ি বোঝাই শাক নিয়ে উঠোনে ধুতে আসে। এরপর বাসিনী এদিক ওদিক একটু দেখার পর সে ঝুড়ি বোঝাই করে বাসন সে উঠোনে ধুতে আসে। তারপর দেখো, ঝপ করে একটা ঠোঙা তার হাতে দিয়ে বলে, ছাতু খেয়ে জল খেয়ে এসো। এরপর বাসিনী উৎসবকে একটি ছাতুর ঠোঙা দেয় এবং বলে যে তুমি তাড়াতাড়ি করে এই ছাতুটি খেয়ে এসো এবং রাস্তার কল থেকে হাত মুখ ধুয়ে এসো। দেরি করো না বটে, অর্থাৎ তুমি কিন্তু দেরি করবে না, এটা কিন্তু বাসিনী উৎসবকে বলেছিল। এই পিশাচের বাড়ি কেমন তা জাননি দাদা। এরপর বাসিনী উৎসবকে বলে যে শহরের এই বড় বাড়িটির লোকগুলো যেন খুবই খারাপ, অর্থাৎ তারা কিন্তু গরিব মানুষগুলোকে অতটা ভালোবাসে না। গরিবের গতর এরা সস্তা দেখে, অর্থাৎ শহরের বড় বাড়ির লোকগুলো গরিব মানুষকে অতটা ভালোবাসে না এবং তাদেরকে অতটা সম্মান করে না। কে মরতেছে? হ্যাঁ, বাসিনী। এরপর উৎসব বাসিনীকে জিজ্ঞেস করে যে এই বাড়িতে কে মরতে বসেছে, তেকেলে বুড়ো। উৎসব বাসিনী উৎসবকে বলে যে এই বাড়ির যে বুড়ো কর্তা, অর্থাৎ 3 কালের যে বুড়ো, যেহেতু এখানে বুড়ো কর্তাকে তেকেলে বুড়ো বলা হয়েছে, এর কারণ হচ্ছে যে বুড়ো কর্তার বয়সটাও ছিল কিন্তু 82 বছর, সেই কারণে এখানে এই ব্যঙ্গটি করা হয়েছে। অর্থাৎ এক কথায় বাসিনী উৎসবকে বলে যে এই বাড়িতে তেকেলে বুড়ো অর্থাৎ বুড়ো কর্তা মরতে বসেছে। তারপর দেখো, ওই যে হোমের যোগান দিচ্ছে ওই মুটকি ওনার খাসজি। এরপর বাসিনী উৎসবকে বলে যে এই যে হোমের যোগান হচ্ছে এবং ওই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ ওই মোটা মেয়েটাই হচ্ছে বুড়ো কর্তার খাসজি। এখানে মোটা মেয়ে বলতে হয়তো বাড়ির বড় বউয়ের কথাই বলা হয়েছে। তারপর দেখো, কর্তা মরে পড়লে ওকে 7 নাতি না মেরেছি তো আমি বাসিনী নেই। এরপর বাসিনী উৎসবকে আরও বলে যে বুড়ো কর্তা যদি মারা যায় তাহলে সেই বাসিনী বুড়ো কর্তার সেই খাসজিকে 7টা লাথি মারবে। তারপর দেখো কি বলা হয়েছে, তেকেলে বুড়ো মরছে তার জন্যে হোম। এবং বাসিনী উৎসবকে আরও বলে যে এই বুড়ো কর্তা মরতে বসেছে বলেই তার প্রাণ বাঁচানোর জন্যই এই হোম যজ্ঞের আয়োজন করা হয়েছে। তারপর দেখো কি বলা হয়েছে, ছাতুর কৌটাটি নিয়ে উৎসব বেরিয়ে যায়। এরপর উৎসব ছাতুর সেই কৌটাটি নিয়ে সে বড় বাড়ি থেকে বেরিয়ে যায়। বাপরে, এত তরকারি, এত চাল, এত মাছ, এ একটা যজ্ঞই বটে। তখন উৎসব মনে মনে ভাবে যে এত ব্যাপার, যে এত তরকারি, এত রকম চাল, এত রকম মাছ, এ শুধুমাত্র একটা যজ্ঞের জন্যই হচ্ছে, সব নাকি বাদার দৌলতে। উৎসব মনে মনে ভাবে যে বড় বাড়িতে এত কিছুর আয়োজন সমস্ত হচ্ছে নাকি বড় বাড়ির বাদার দৌলতে। অর্থাৎ বাদা শব্দের অর্থ হচ্ছে কি সুন্দরবনের জল জঙ্গলপূর্ণ নিচু জমি। যেহেতু বড় বাড়ির লোকেদের অর্থাৎ বুড়ো কর্তার যে ছেলেগুলো ছিল, বড় ছোট মেজো ছেলে,
তাদের বাদা অঞ্চলে প্রচুর জমি ছিল বলেই বড় বাড়িতে এত রকম এর খাবারের আয়োজন করা হয়েছে। তারপর দেখো, সে কোন বাদা? উৎসবের বাদায় শুধু গুগলি গেরি, কচু শাক, শুষনো শাক। তখন উৎসব মনে মনে ভাবে যে এ আবার কেমন বাদা, কারণ উৎসবদের বাদায় শুধুমাত্র গুগলি, গেঁড়ি আর কচু শাক আর শুষনো শাক জন্মাতো। উৎসব ছাতুটুকু একটু খায়, মিষ্টির দোকান ভাঁড় চেয়ে নিয়ে জল খায়। এরপর উৎসব একটু ছাতু খেয়ে ফেলে এবং সে মিষ্টির দোকান থেকে ভাঁড় চেয়ে তাতে সে জল খায়। ছাতু নাকি পেটে পড়লে ফুলে ফেঁপে ওঠে। উৎসব বলে যে ছাতু যদি তার পেটে পড়ে তাহলে সেই ছাতুটি যেন ফুলে ফেঁপে ওঠে। তাই হোক, পেটের গোবর ভরুক, কিন্তু সাগরে শিশির পড়ে। এখানে একটি ব্যঙ্গ করা হয়েছে। সে ব্যঙ্গটি হচ্ছে, যদি সাগরে শিশির বা কুয়াশা পড়ে তাতে সাগরের কিন্তু একটুকুও জল বাড়ে না। ঠিক সেই রকমভাবে উৎসব যেহেতু দীর্ঘদিন ধরে অভুক্ত ছিল, সেই জন্য এক মুঠো ছাতু খেয়ে তার পেট ভরেনি। তারপর দেখো, উৎসব টের পায় না কিছু, সে আবার ফিরে আসে। এরপর উৎসব বড় বাড়িতে আবার ফিরে আসে। কোথা গেছিলে? এরপর বাড়ির বড় পিসিমা উৎসবকে জিজ্ঞাসা করে যে তুমি কোথায় গেছিলে? একটু বাইরে গেলাম মা। তখন উৎসব বড় পিসিমার উত্তরে বলে যে আমি একটু বাইরে গেছিলাম মা। কাঠ কাটলে হোম, হোম হলে ভাত। উৎসব তাড়াতাড়ি হাত চালায়। এরপর বড় পিসিমা উৎসবকে বলে যে কাঠ কাটলেই হোমযজ্ঞ হবে এবং হোমযজ্ঞের পরেই ভাত খাওয়া হবে। এই জন্য উৎসব তাড়াতাড়ি করে আবার হাত চালিয়ে কাঠ কাটতে থাকে। মেজ বউ চেঁচিয়ে বলে, খাবার ঘর মুছেছ বাসেনি? এদিকে বাড়ির মেজ বউ চেঁচিয়ে বলে যে বাসিনি, খাওয়ার ঘর কি মুছা হয়েছে? সব রান্না তুলতে হবে, এই সবগুলো রান্না খাওয়ার ঘরে তুলে গিয়ে রাখতে হবে। বাসিনি বলে, মুচিছি। মেজ বউয়ের উত্তরে বাসিনি বলে যে হ্যাঁ, খাওয়ার ঘর মুছা হয়ে গেছে। তারপর দেখো, মাছের ঘরে সব হলো। এইসব কথা শুনে উৎসব বুকে বল পায়। অর্থাৎ বড় বাড়িতে এত রকম খাবারের আয়োজন শুনে উৎসব তার বুকে 100টা হাতির শক্তি পায়, অর্থাৎ সে বুকে বল পায়। তারপর দেখো, ভাত খাবে সে ভাত, আগে ভাত খাবে, জিভে ভাতের স্বাদ নেবে। উৎসব মনে মনে ভাবে যে আজকে সে ভাত খাবে এবং যেহেতু সে দীর্ঘদিন ধরে অভুক্ত ছিল, সেই জন্য সে ভাতের স্বাদ ভুলে গেছিল। সেই জন্য সে আজকে ভাতের স্বাদ নেবে। আসার সময় জ্ঞাতি বলেছিল, কলকাতা যাচ্ছ যখন তখন কালীঘাটে ওদের শ্রাদ্ধ সেরে নিও। উৎসব যখন বাসিনীর সাথে কলকাতা আসছিল তখন তার গ্রামের সমস্ত লোকেরা বলেছিল যে তুমি যখন কলকাতায় যাচ্ছ তখন কালীঘাটে গিয়ে উৎসব তার ছেলে মেয়ে স্ত্রীর শ্রাদ্ধ যেন সেরে নেই। তারপর দেখো, অবঘাতে গেছে ওরা, হ্যাঁ তাও করবে উৎসব, মহানাম শতপথী তো এলো না। এরপর উৎসব বলে যে এরা যেহেতু অপঘাতে তার ছেলে মেয়ে স্ত্রীর মৃত্যু ঘটেছে, তাই জন্য এই শ্রাদ্ধ শান্তি করা আবশ্যক, যেহেতু মহানাম শতপথী তাদের গ্রামে তখনও আসেনি। তারপর দেখো, এলে পরে নদীর পাড়ে সারবদ্ধি শ্রাদ্ধ হবে। মহানাম শতপথী উৎসবদের গ্রামে না আসার কারণ ছিল যে মহানাম শতপথীর আরও দুটো গ্রামে শ্রাদ্ধ শান্তির কাজ করতে হচ্ছিল, সেই জন্য মহানাম শতপথী উৎসবদের গ্রামে আসতে দেরি হচ্ছিল। এবং মহানাম শতপথী উৎসবদের গ্রামে এলেই বন্যায় যে মানুষগুলো মরে গেছে তাদের শ্রাদ্ধ হবে। উৎসব কালীঘাটে শ্রাদ্ধ সারবে। এদিকে উৎসব কলকাতায় কালীঘাটে এসে সে তার ছেলে মেয়ে স্ত্রীর শ্রাদ্ধ সেরে নিবে। সতীশবাবু বলেছে উৎসবের মতিচ্ছন্ন হয়েছে, বই তো নয়। এদিকে উৎসবের মণিবাবু অর্থাৎ সতীশবাবু বলেছে যে উৎসবের
মতিচ্ছন্ন হয়েছে অর্থাৎ উৎসবের ভ্রম হয়ে গেছে, এটাও কিন্তু নয়। বউ ছেলে মেয়ে অপঘাতে মরল, মানুষ পাগল হয়ে যায়, উৎসব ভাত ভাত করছে। দেখো সতীশ মিস্ত্রি উৎসবকে আরও বলে যে যদি কারো বউ ছেলে মেয়ে স্ত্রী মারা যায় তাহলে সে তার শোকে পাগল হয়ে যায়, কিন্তু উৎসব তার ছেলে মেয়ে স্ত্রী মরে যাওয়ার পরও সে শুধুমাত্র ভাত ভাত করছিল। তুমি কি বুঝবে সতীশবাবু? তখন উৎসব সতীশবাবুকে বলে যে এইগুলো ব্যাপারে তুমি কি বুঝবে? নদীর পাড়েও থাক না, মেটে ঘরেও থাক না, অর্থাৎ সতীশবাবু নদীর পাড়েও থাকছিল না এবং সে কোনো কাঁচা বাড়িতেও থাকছিল না, কারণ কারণ সতীশবাবুর বাড়ি ছিল কোথায়? নদীর পাড়ে ছিল না এবং সে কোনো কাঁচা বাড়িতেও থাকছিল না, অর্থাৎ সতীশবাবুর বাড়ি ছিল পাকা বাড়ি। ঘর কি ঝড় জলে পড়ে? অর্থাৎ উৎসব তার মনিববাবু অর্থাৎ সতীশ মিস্ত্রিকে বলেছিল যে তোমার বাড়ি তো হচ্ছে পাকা বাড়ি, তাই তোমার বাড়ি ঝড় জলে ভেসে যাবে না এবং নষ্টও হবে না। তারপর দেখো তোমার ধান চালও পাকা ঘরে আছে। অর্থাৎ উৎসব তার মনিববাবু অর্থাৎ সতীশ মিস্ত্রিকে সে আরও বলেছিল যে তোমার সমস্ত ধান ও চাল পাকা ঘরে আছে, তাই সেই ঘর থেকে চোর ডাকাতরাও চুরিও করতে পারবে না। দেশজোড়া দুর্যোগেও তোমার ঘরে রান্না হয়। অর্থাৎ উৎসব সতীশবাবুকে আরও বলে যে দেশে যতই দুর্যোগ হোক না কেন তোমার বাড়িতে কিন্তু রোজ রান্না হয়। ভাত খেতে দিলে না উৎসবকে, কেননা সতীশবাবু কিন্তু উৎসবকে এক মুঠো ভাতও খেতে দেয়নি, কারণ উৎসবকে ভাত খেতে দিলে গ্রামের সমস্ত অভুক্ত লোক সতীশবাবুর বাড়িতে গিয়ে জোড়া হবে ভাত খাওয়ার জন্য। সেই কারণেই সতীশবাবু উৎসবকে এক মুঠো ভাতও খেতে দেয়নি। তোকে একলা দিলে কি চলবে? একলা দিলে কি চলবে? অর্থাৎ উৎসবকে একলা খাবার দিলে চলবে না, তাহলে পালে পালে পঙ্গপাল জুটবে নে। অর্থাৎ সতীশবাবু উৎসবকে বলেছিল যে তোকে খাওয়াতে গেলে গ্রামের সমস্ত অভুক্ত লোক তার বাড়িতে এসে জড়ো হবে, সেই জন্যই সতীশবাবু উৎসবকে ভাত খেতে দেননি। সেই হলো ভগবানের মাঠ, এক চোট থেকে তোকে বাঁচাতে পারি। এদিকে সতীশবাবু উৎসবকে আরও বলে যে এটা হচ্ছে ভগবানের মার, এর চোট থেকে আমি তোকে বাঁচাতে পারবো না। তা তুমি ভাত দিলে না, দেশে ভাত নাই। এরপর উৎসব সতীশবাবুকে বলে যে তুমি তো আমাকে ভাত খেতে দিলে না, তার উপর বলছো দেশে নাকি ভাত নেই। সেই যে পোকায় ধান নষ্ট, সেই হতেই তো উৎসবের আতপেটা সিকিপেটা উপসের শুরু। অর্থাৎ উৎসব যেহেতু সতীশবাবুর জমিতে কাজ করতো এবং সেখান থেকে যেটা সে প্রাপ্য পেত সেটা দিয়ে সে কয়েক মাস চালিয়ে নিত, কিন্তু সতীশবাবুর হরকুল পাটনায় মোটা এই 3টি ধানই পোকায় নষ্ট হয়ে গেছিল বলেই উৎসব দীর্ঘদিন ধরে ভাত খেতে পায়নি। তারপর দেখো পেটে ভাত নেই বলে উৎসব প্রেত হয়ে গেছে। যেহেতু উৎসব দীর্ঘদিন ধরে অভুক্ত ছিল সেই জন্য উৎসব যেন প্রেত হয়ে গেছিল। ভাত খেলেই সে মানুষ হবে, অর্থাৎ উৎসব যখন পেট ভরে ভাত খাবে তখনই সে নাকি মানুষ হবে, তখন বউ ছেলে মেয়ের জন্য কাঁদবে। অর্থাৎ উৎসব যখন পেট ভরে ভাত খাবে তখনই সে তার ছেলে মেয়ে স্ত্রীর জন্য কাঁদবে। দুঃখ তো ওর হয়নি, ও শুধু পাগল হয়ে বউ মেয়েকে ডেকেছিল কয়েকদিন ধরে। এদিকে সতীশবাবু উৎসবকে আরও বলে যে তোর তো কোনো দুঃখই হয়নি, তুই শুধুমাত্র পাগল হয়ে কয়েকদিনের জন্য সে তার ছেলে মেয়ে স্ত্রীকে ডেকেছিল। তারপর দেখো তখনই উৎসব প্রেত হয়ে গেছে। ঠিক তখনই যেন উৎসব প্রেত হয়ে গেছিল। মানুষ থাকলে ও ঠিকই বুঝতে পারতো যে জলের টানে মানুষ ভেসে গেছে। অর্থাৎ উৎসব যদি মানুষ থাকতো তাহলে সে বুঝতে পারতো যে জলের টানে তার ছেলে মেয়ে স্ত্রী ভেসে গেছে। কত গরু মোষ ভেসে গেল, চন্দনীর মাতো কোন ছাড়। অর্থাৎ এই মাতলা নদীর প্রবল বন্যায় গ্রামের কত গরু মোষ এবং বেশিরভাগ মানুষ কিন্তু ভেসে চলে গেছিল। এখানে উৎসবের স্ত্রী তো একটা নামমাত্র। তারপর দেখো উৎসব কাঠ কাটা শেষ করে
এগুলো কথা ভাবতে ভাবতে উৎসব বড় বাড়ির কাঠ কাটা শেষ করে 2.5 মণ কাঠ কাটলো সে ভাতের হুদাসে। অর্থাৎ উৎসব এক মুঠো ভাত খাওয়ার আশায় সে হোমযজ্ঞের জন্য 2.5 মণ কাঠ কেটে ফেলেছিল। না হলে দেহে ক্ষমতা ছিল না, না হলে উৎসবের শরীরে কাঠ কাটার কোনো ক্ষমতা ছিল না। 5 ভাগে কাটা রেখে আসে দালানে। অর্থাৎ উৎসব এই কাঠগুলোকে 5 ভাগে ভাগ করে সেগুলো সে দালান ঘরে রেখে আসে। উঠোনে কাঠের কুচো টুকরো সব ঝুড়িতে তুলে উঠোন ঝাড় দেয়। এদিকে উৎসব উঠোন থেকে সমস্ত কাঠের টুকরো ও কুচোগুলো ঝুড়িতে উঠায় এবং উঠোনটি ভালোভাবে ঝাঁট দেয়। তারপর বড় পিসিমাকে দেখতে পেয়ে শুধুই মা, বাইরে ঝেয়ে বসবো? এরপর উৎসব বড় পিসিমাকে দেখতে পায় এবং উৎসব বড় পিসিমাকে জিজ্ঞাসা করে যে, মা, আমি কি বাইরে গিয়ে বসবো? বড় পিসিমা তখন জবাব দেয় না। উৎসবের এই প্রশ্নে বড় পিসিমা কিন্তু কোনো জবাব দেয় না। থ্যাংক ইউ। এর তৃতীয় পর্ব শনিবার দিন দেওয়া হবে।